ছাত্রদল নেতার সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডক্টর ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান। বললেন, পৃথিবীর ভবিষ্যৎ মানুষেরই হাতে, ছাত্র সমাজই ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়। দুদকের মামলায় সাজার বিরুদ্ধে ডাক্তার জুবাইদার আপিল শুনানির জন্য গ্রহণ। জামিন দিয়েছে হাইকোর্ট। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ করছে দুদক, জানিয়েছেন চেয়ারম্যান। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর বিক্ষোভ। কাল অবস্থান কর্মসূচি ঘোষণা। IMF এর ঋণ পেতে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক। জুন মাসের মধ্যে ঋণ পাওয়া যাবে, জানিয়েছেন গভর্নর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ছাত্রদলের আর কাউকে হত্যা করা হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। হত্যার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস। শিক্ষার্থীদের নিরাপত্তা দানে ব্যর্থতার দায়ে ভিসি প্রক্টর এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি সাধারণ শিক্ষার্থী সহ ছাত্র সংগঠনের নেতাদের। 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোক জানিয়ে আগামীকাল অর্ধ দিবস বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। রিপোর্ট করছেন ফরুক বাবু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে ঢাবি ক্যাম্পাস। মিছিল, মিটিং আর স্লোগানে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার কথা ভেসে আসছে। ছাত্রদলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক তার নিজ ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটা অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা বলবো। যে নিরাপত্তার যে ঘাটতি আছে সেটা আমরা সেই 5 তারিখ থেকে দেখতেছি। ইউনিভার্সিটি অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ধিক্কার জানাই এই ধরনের ঘটনায়। শুধু ছাত্রদল নেতা বলেই না, ক্যাম্পাসের প্রতিটা শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা দেওয়া এই প্রশাসনের দায়। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সেখানে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদল নেতারা। বুধবার দুপুর 12টার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিলটি বের হয়ে মসজিদ, মধুর ক্যান্টিন ঘুরে শেষ হয় ভিসির বাসভবনের সামনে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতারা সাম্য হত্যা নিয়ে শিবিরের মিথ্যাচারের নিন্দা জানান। একই সাথে প্রশাসনের নীরব ভূমিকা এবং ভিসির আচার আচরণের নিন্দা জানান তারা। এ সময় ছাত্রদল সভাপতি বিভিন্ন ক্যাম্পাসে সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনার বর্ণনা দিয়ে সরকারের ব্যর্থতার দিক তুলে ধরেন। যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্রদলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার রাত 11:45 দিকে রমনা কালী মন্দিরের পাশে মাদক সেবন করছিল গ্রেফতারকৃতরা। সে সময় উদ্যানের ভেতর থেকে মোটর সাইকেলের হেডলাইট জ্বালিয়ে ক্যাম্পাসে ফিরছিল সাম্যসহ 2 জন। হেডলাইটের আলো মাদক সেবীদের চোখে লাগায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে হত্যা করে সাম্যকে। গাঁজা খাওয়ার জন্য নাকি ওখানে গেছে। এদের সাথে যে ঘটনাগুলো ঘটলো, এখন এদের যে পরিচয়, এরা 3 জনই হচ্ছে মাদারীপুর বাড়ি, এরা একই সাথে থাকে এবং এরা যতটুকু শুনছি 2 জন বলছে যে ওরা 2 জন ওইদিকে ওই লুঙ্গির যে হকারি, যেটা লুঙ্গি বিয়ে করে যে হকারি কইরা এই রকম। হত্যার ঘটনার পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানের নামে পুলিশ। সাম্য হত্যায় জড়িত 2 জনকে রাজধানীর রাজাবাজার এবং 1 জনকে পান্থপথের একটি হাসপাতাল থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, আসামি তামিম, মল্লিক এবং পলাশ একই সাথে থাকেন। তারা পেশায় হকার। মাদক সেবনের জন্য গিয়েছিল ঘটনাস্থলে। আমরা ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখছি, কখন কিসের প্রেক্ষিতে কিভাবে এই ঘটনার উদ্বেগ হলো এবং যারা ঘটনায় জড়িত ছিল তাদের পূর্বাপর পরিচয় কি সে ব্যাপারে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের নামাজে জানাজা সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী সহ শিক্ষকরা সেখানে অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন। সাম্য তো আমরা
সবসময় দেখেছি সে আমাদের ক্যাম্পাসে তো কিছু স্টুডেন্টরা সবসময় মাঠে থাকতো, আন্দোলন করতো, সামনে ফ্রন্ট লাইনে কথা বলতো। সাম্য কিন্তু সেই স্টুডেন্টগুলোর মধ্যে একজন ছিল। এখনো পর্যন্ত এই ক্যাম্পাসে ছিনতাই, রাহাজানি, মারামারি, মব ইনজাস্টিস, নানান ধরনের সমস্যা আমরা দেখছি। হলগুলোতে আপনার ক্যান্টিনের খাবারের মানে সমস্যা, অর্থাৎ এই সমস্যাগুলো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দূর করতে না পারে তাহলে শিক্ষার্থীদের ভিতর কিন্তু অসন্তুষ্টি বাড়বে। ছোট্ট একটা চক্রের বিরোধিতার মুখোমুখি হওয়ার পরে তারা ঘাবড়ে গিয়ে কিংবা ওই জায়গাটা আমলে নিয়ে বিশাল সংখ্যক শিক্ষার্থীর যে দাবি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সেটা পারে নাই। এটা ইউনিভার্সিটি প্রশাসনের চরমতম ব্যর্থতা। এখন দায়িত্ব হচ্ছে এটা এখন আবার নতুনভাবে নিশ্চিত করা। এই ঘটনায় শাহবাগ থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন সাম্যর বড় ভাই SM শরীফুল আলম। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান সবসময় অরক্ষিত ছিল। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য জীবন দিয়ে সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। রাজু ভাস্কর্যের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাম্য আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে যে এটা আমাদের আসলে করণীয়গুলো কী কী। রাজু ভাস্কর্যের পেছনে যে গেটটা আছে, এই গেটটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। আপনারা তো আজকালকের মধ্যেই দেখবেন যে এটা বন্ধ হয়ে গেছে। এবং এই গেট সংলগ্ন যেই দোকানপাট থাকে, অবৈধ দোকানপাট, এগুলো স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে এবং এইটা মনিটর করার জন্য একটা মনিটরিং কমিটি করা হবে ইয়ার পক্ষ থেকে, গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আদার্স যত অথরিটি আছে সবার মাধ্যমে। এবং আপনারা জানেন যে উদ্যানে পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকার কারণে অপরাধ সংঘটিত হয়। পর্যাপ্ত পরিমাণে লাইট, কোনো ব্ল্যাঙ্ক স্পট থাকবে না এবং পাশাপাশি CCTV ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সেখানে স্থাপন করা হবে দ্রুত সময়ের মধ্যে এবং সেগুলো DMP মনিটর করবে এবং যে কোনো কুইক অ্যাকশন যেন নিতে পারে। সেজন্য DMPর পক্ষ থেকেও একটা পুলিশ বক্স করা হবে ডেডিকেটেড ফর হচ্ছে এই উদ্যান। এবং আগামীকাল থেকে রেড শুরু হবে। একই পুলিশের বাধার মুখেও 3 দফা দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার 3 দফা দাবিতে মার্চ টু যমুনা পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11:30টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন তারা। মার্চ টু যমুনা কাকরাইল মোড়ে পৌঁছালে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন শিক্ষার্থীরা। এ সময় নানা স্লোগান দিতে শুরু করেন তারা। এক পর্যায়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এতে অন্তত 50 জন শিক্ষার্থী ও কয়েকজন পুলিশ আহত হন। টিয়ারশেল লাগছে ভাই। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যমুনা অভিমুখে রওনা হয়েছি। আমাদের উপর অনাবরত টিয়ার গ্যাস, টিয়ারশেল নিক্ষেপ করা শুরু করে। আমরা জগন্নাথ কখনোই আমরা হল পাচ্ছি না। কেন পাচ্ছি না এ জবাব চাইতে আমরা আজকে লং মার্চ টু যমুনা ঘোষণা করছি। 25-26 অর্থ বছরে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে হবে। আমাদের সাথে খুব বাজেভাবে বাজে আচরণই করা হয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। পরে পুলিশের বাধার মুখে মার্চ টু যমুনা কর্মসূচি কাকরাইলেই অবস্থান করে। বারবার আশ্বাস দেওয়ার পরেও ন্যায্য দাবি আদায় না হওয়ায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। 19,000 শিক্ষার্থীর মধ্যে যদি 1,000 স্টুডেন্ট একটা হলে থাকে তাহলে বাকি 18,000 শিক্ষার্থী হলবিহীন অবস্থায় থাকে। হল নির্মাণের জন্য বারবার দাবি জানিয়েছে, কিছু মানে এর কোনো অগ্রগতি হয় নাই। আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিন্তু সেটা বাস্তবে রূপ নিচ্ছে। পূর্ব নির্ধারিত কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। আমরা দৌড়ে পুলিশের কাছে গিয়ে আমরা রিকোয়েস্ট করেছি যেন শিক্ষার্থীদের উপর অ্যাকশনে না যায়। পরিস্থিতি আমরা কন্ট্রোল রাখবো এবং আমাদের দাবি অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা জানাবো। তারা আমাদের কোনো কথা শুনেনি। আর না হলে আমাদের আন্দোলন চলতে হবে। আমরা এই দাবি না মানা পর্যন্ত আমরা যেতে পারবো না। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে রাস্তার একপাশে অবস্থান নেয় তারা।
সন্ধ্যা 7:30টার দিকে চারদিক ঘেরাও করে তাদের মূল সড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীরা কিছুটা প্রতিরোধ করতে চাইলে সেখানেই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এর আগে বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। দুপুর 2টার পর তারা শাহবাগ মোড় অবরোধ করেন, এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। নার্সিং শিক্ষার্থীরা জানান, সকালে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে সমাবেশ করেন তারা। সেখানেই এক দফা দাবি বাস্তবায়নে 1 ঘন্টা সময় বেঁধে দেন। এর মধ্যে কোনো আশ্বাস না পাওয়ায় শাহবাগ মোড় অবরোধ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন নার্সিং শিক্ষার্থীরা। দাবি না মানায় তারা বাধ্য হয়ে শাহবাগে অবস্থান নিয়েছেন। এদিকে দাবি আদায় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ সময় শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। অবরোধের কারণে যানজটে নাকাল অফিস শেষে ঘরমুখ মানুষ। আমরা যদি একটু সমমান করে, তার মানে আমরা স্নাতক সমান, যদি স্নাতক সমান হয় তাহলে আমরা ডিগ্রি আমাদের যে বিসিএস পরীক্ষা ওইটাতে আমরা বসতে পারবো। স্বৈরাচার সরকার আমল থেকেই আলোচনা, তখন তো আমরা কথাই ভাবে বলতে পারতাম না, যেহেতু এখন একটা সুযোগ পরিবেশ তৈরি হয়েছে, আমরাই তো এই পরিবেশ তৈরি করছি। আমাদের অপর ভাইরা যদি যৌক্তিক দাবি আদায় করে নিতে পারে তাহলে আমরা কেন নিব না? আন্দোলনের একটা প্রসেস থাকবে, সবাই আন্দোলন করুক, আন্দোলনে সবার চাহিদা থাকবে, সবার সমাধান হবে, কিন্তু আমাদের কষ্ট দিয়ে কেন? জনগণের দুর্ভোগ, জনগণ অলরেডি বিরক্ত হওয়া শুরু করছে। তো আপনাদের একটা সিস্টেমের মধ্যে গিয়ে আন্দোলনে আসতে হবে। এরপর তো আমি বলেই দিয়েছি, যদি এরপর না হয় আমি ডক্টর মিতু এসে সবার আগে আপনাদের সাথে বলবো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সবকিছু মেনে নিয়ে গর্তের মধ্যে ঢুকে গেলে কিছুই পরিবর্তন হবে না। পৃথিবীর ভবিষ্যৎ মানুষের নিজেদেরই হাতে। সেই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে মনের ভেতরে একটি স্বপ্ন থাকা জরুরি। বলেন, ছাত্র সমাজই ঠিক করবেন তারা কেমন ভবিষ্যৎ চান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চারদিকে পাহাড়, প্রকৃতি ঘেরা প্রিয় ক্যাম্পাস, ফেলে আসা সোনালী দিনের হাজারো গল্প, কত শত স্মৃতি। সেই অতীতের আয়নায় বর্তমানকে গাঁথলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 22,000-এরও বেশি গ্রাজুয়েট। আমরা এখান থেকে চলে গেছি প্রায় 1 যুগ হয়ে গেছে। আজকে এসে মনে হচ্ছে নিজের বাড়িতে ফিরে আসছি। এটা শুধু সার্টিফিকেট বিতরণ করা অনুষ্ঠান না, এটা হচ্ছে মনে করেন যে একটা ভার্সিটির মিলন মেলা। সবার সাথে দেখা হচ্ছে, রাস্তাঘাটে বের হলেই সবাই ডাকছে, সিনিয়র জুনিয়র সবাই, মানে খুবই ভালো লাগছে। 9 বছর পর অনুষ্ঠেয় সমাবর্তনে প্রধান অতিথি এই বিশ্ববিদ্যালয়ের এক সময়ের শিক্ষক প্রফেসর ডক্টর ইউনূস। তাকে বরণে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছিল বড় আয়োজন। প্রায় 23,000 মেধাবী শিক্ষার্থীদের দেয়া হয় সনদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রাম তাকে শিখিয়েছে অনেক কিছু। নিজের স্বপ্নের মতো পৃথিবীকে সাজানোর কথা বলেন ডক্টর ইউনূস। নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে, এটাই আমার আবেদন, যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই। এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুই পাল্টাবে না, কিছুই পরিবর্তন হবে না। মানুষের ইতিবাচক পরিবর্তনের জন্যই ব্যবসা, তবে বিশ্বে এখন যে ব্যবসা চলছে তা আত্মঘাতী বলেও জানান ডক্টর ইউনূস। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। ওই যে নতুন বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা শুরু করলাম, সে নতুন বিশ্ববিদ্যালয়ে আমাকে বলল যে এই বিদ্যায় পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে, এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। তখন আরও বড় আকারের জিনিসের মধ্যে ঢুকলাম, যে আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা, এবং তাকে
যেদিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেদিকে ছোটানো থেকে বের করে আনা। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 1972 সালে যেই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মধ্য দিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার কর্মজীবন শুরু করেছিলেন, আজ এত বছর পরে তিনি সেই তার প্রিয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলেন, তবে সরকার প্রধান হিসেবে। এখানে দেওয়া দিক নির্দেশনামূলক বক্তব্য সত্যি ছাত্র শিক্ষক সহ সব শ্রেণী পেশার মানুষের জন্য উদ্দীপনা হিসেবে কাজ করবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। সিকান্দার রহমান, বাংলা ভিশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর সম্প্রসারিত না হলে দেশের অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়। বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, একে সত্যিকারের বন্দরে পরিণত করার কাজ চলছে। চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বন্দর পরিদর্শন শেষে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত রেল সহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর আগে সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো জন্মস্থান চট্টগ্রাম গেলেন ডক্টর ইউনূস। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্টের একক বেঞ্চ জোবাইদা রহমানের 527 দিনের বিলম্ব মওকুফ করে গতকাল মঙ্গলবার আপিল করার অনুমতি দেন। আজ শুনানি নিয়ে আপিল গ্রহণ করে জামিন দেয় জোবাইদা রহমানকে। একই সঙ্গে নিম্ন আদালতের নথিও তলব করেছে আদালত। দুর্নীতির এই মামলায় 2023 সালের 2রা আগস্ট তারেক রহমানকে 9 এবং ডাক্তার জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জাজ মোহাম্মদ আসাদুজ্জামান। একই সঙ্গে আদালত জ্ঞাত আয় বহির্ভূত হিসেবে তারেক রহমানের প্রায় 2 কোটি 75 লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। এছাড়া তারেক রহমানকে 3 কোটি এবং ডাক্তার জোবাইদাকে 35 লাখ টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। শুনানির জন্য গ্রহণ করেছেন, নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষধরকে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরানো সম্ভব জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে কাজ করছেন তারা। বুধবার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দুদকের জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে। তার ব্যাপারে ইন্টারপোলের সহযোগিতা চাওয়ার কথাও জানান দুদক চেয়ারম্যান। এদিকে দুদকের আবেদনে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক ও তার পরিবারের 13 ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রকামী মানুষদের নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা, তবে এখন তাদের পড়ালেখায় মনোযোগ দেওয়া উচিত। বিকেলে শিল্পকলা একাডেমিতে মহানগরী কালচারাল ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, শিক্ষার্থীরা রাস্তাঘাটে হই হুল্লোড় করলে ক্ষতিগ্রস্ত হবে 18 কোটি মানুষ। নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যাকে নির্বাচিত করবে সেই ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন তিনি। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, আন্দোলনের নামে এখন শিক্ষাঙ্গনগুলো খালি হয়ে যাচ্ছে, সবাই রাজনীতি করতে চায়। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার তাগিদ দিয়েছেন তিনি। আজকে ছাত্র সমাজ যদি শিক্ষাঙ্গনে ফেরত না যায় তাহলে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে? আমরা কিন্তু একইভাবে দেখেছি 90 অভ্যুত্থান, সেখানে যে ছাত্র নেতারা সামনের সারিতে সম্মুখ সারিতে যুদ্ধ করেছিলেন তারা কিন্তু ফিরে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়, তাদের পাঠশালা, তারা লেখাপড়ার কাছে ফিরে গিয়েছিলেন। আজ কিন্তু ছাত্ররা ফিরে যেতে চায় না, তারা চায় দায়িত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য। রাষ্ট্র পরিচালনা করতে হলে কি লাগবে সেগুলি আমাদের বুঝতে হবে। এই সময়টা যদি তোমরা নষ্ট করো, এই সময়টা যদি তোমরা লেখাপড়ার পরিবর্তে রাস্তায় গিয়ে তোমরা
হৈহুল্লোড় করো, তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে তোমাদের উপরে যে দায়িত্ব আসবে, বাংলাদেশের 18 কোটি মানুষকে পরিচালনার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না। তোমরা যে গৌরবের অধিকারী হয়েছো, সেই গৌরবটুকু কিন্তু তোমাদের ধরে রাখতে হবে, এবং সেই গৌরব যদি তোমরা হেলায় হারাও, তোমরা যদি কোনো ভুল পথে গিয়ে তোমাদের সেই সুনামটি যদি তোমরা নষ্ট করে দাও, তাহলে কিন্তু বাংলাদেশে শুধু তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা ক্ষতিগ্রস্ত। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে মানববন্ধন করেছে ঢাকাবাসী। কর্মসূচি থেকে বৃহস্পতিবার সকালে গণ অবস্থানের ঘোষণা দেয়া হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও শপথ আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রয়োজনে আরো বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ইনামুল হাবিব রুবেল। সকাল ৯টার আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বাসিন্দারা মিছিল সহ নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই নগর ভবনের সামনের সড়কের বঙ্গবাজার থেকে গুলিস্তান পর্যন্ত অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। বক্তারা বলেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে ফলাফল জালিয়াতি করে ইশরাক হোসেনকে হারানো হয়েছিল। তখনই ইশরাক হোসেন আইন মেনে মামলা করেছিলেন। অভ্যুত্থানের পর আদালত সেই মামলার রায়ে আগের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করলেও শপথে তালবাহানা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে অবিলম্বে শপথ করাতে হবে এবং নগর পিতা ইশরাক ভাইকে নগর ভবনে অবশ্যই আসতে হবে, তা না হলে রাজপথ থেকে আমরা উঠে যাব না। যেহেতু ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে, অতএব আওয়ামী সরকারের মতো আর টালবাহানা না করে আপনি অবিলম্বে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করুন। আমাদের সত্যতা যে আমরা পাইছি ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব যে মেয়র হিসাবে পাইছি, আমরা এটা কার্যকর চাই, আর কিছু চাই না। আমাদের দাবি মেয়র ইশরাককে, ওনার পদে আমরা চাই ওনাকে। বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার শেখ হাসিনা সরকার কেড়ে নিয়েছিল। এখন আদালত ন্যায় বিচার করলেও ফ্যাসিবাদের দোসররা গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে। তারা বলেন, নগরবাসীর সেবা না করে লুটপাট করতেই মন্ত্রণালয়ের লোকজন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। ইশরাক হোসেন ঢাকার ছেলে, সাদেক হোসেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, মুক্তিযোদ্ধার ছেলে এবং জনপ্রিয় জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমরা ছাড় দেওয়ার মানুষ না। তার সাহসের জন্যই আজকে সেই পর্যায়ে জনগণ তাকে এত বেশি ভালোবাসে। তো এটাই আমার কথা, আমরা না বসানো পর্যন্ত আমরা গড়ে যাব না। নিজেদেরকে কেন বিতর্কিত করছে? তাহলে জনগণ মনে করবে যে আগামী জাতীয় নির্বাচন এই সরকারের উপরে কিভাবে আস্থা রাখবে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা নগর ভবনের প্রধান ফটকের ভিতরে অবস্থান নিয়ে সরকারকে দ্রুত আইন মেনে শপথ আয়োজনের হুঁশিয়ারি দেন। দাবি আদায়ে নগর ভবনে গণ অবস্থানের কথাও জানান বিক্ষুব্ধ ঢাকাবাসী। যতক্ষণ পর্যন্ত প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করানো না হবে, যতক্ষণ পর্যন্ত তিনি দায়িত্বভার গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন পর্যায়ক্রমে চলতে থাকবে। আগামী দিন আমরা অবস্থান কর্মসূচি নিব, গণ অবস্থান কর্মসূচি, এবং সেটা হবে ব্যাংক ফ্লোরে। গণ অবস্থান কর্মসূচি নিব এবং সকাল ৯টায় আপনারা সকলে উপস্থিত থাকবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় আদালতের রায় না মানায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দাতা সংস্থা আইএমএফ এর কাছ থেকে ঋণ পেতে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক তার অবস্থান থেকে সরে এসেছে। ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান।
ঋণের শর্ত পূরণ করতে না পারায় চতুর্থ পঞ্চম কিস্তি ছাড় করছিল না IMF। গত কয়েক মাস এ নিয়ে বেশ দেন দরবার দর কষাকষি চলছে বাংলাদেশ সরকারের সাথে। এর মধ্যে দাতা সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশ ঘুরেও গেছেন। গত এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে IMF বিশ্বব্যাংকের মিটিংয়ে অর্থ উপদেষ্টা ও গভর্নর যোগ দেন। সে সময় অর্থ ছাড় নিশ্চিত করতে পারেননি তারা, যদিও মাঝের এই সময় অর্থ উপদেষ্টা ও গভর্নর বলেছিলেন IMF এর ঋণের প্রয়োজন নেই, কিন্তু সেই ঋণ ছাড়ের দিকেই বিশ্বব্যাংক এডিবির দৃষ্টি রয়েছে। এমন প্রেক্ষাপটে বুধবার কেন্দ্রীয় ব্যাংক সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে দুবাই থেকে অনলাইনে যুক্ত হন গভর্নর, জানান জুন মাসের মধ্যে মিলছে IMF ঋণ। এই এগ্রিমেন্টটা আজকে যেটা হলো এটা স্টাফ লেভেল এগ্রিমেন্ট, এটা IMF এর বোর্ডে জুন মাসের শেষের দিকে এটাকে অ্যাপ্রুভ করা হবে এবং এটার অ্যাপ্রুভাল হওয়ার সাথে সাথে তার আগে থেকে আমরা বিভিন্ন ডোনার সাপোর্ট থেকে অন্যান্য জায়গা থেকে আমরা ব্যাপকভাবে সহায়তা পাবো। আমাদের এস্টিমেট হচ্ছে প্রায় 3.5 বিলিয়নের মতো নতুন টাকা আসবে এখন থেকে জুন মাসের মধ্যে। কাজেই আমাদের রিজার্ভ পজিশনটা আরো অনেক ইমপ্রুভ করবে, সেটাই আমরা আশা করি। ডলারের দর বাজারের উপর ছেড়ে দেওয়া হলেও এটি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক, জানান তিনি। কনফিডেন্সের জায়গায় এসেছি যে আমাদের যে এক্সচেঞ্জটা আছে সেটা মোটামুটি যেখানে আছে সেই জায়গাটাতে স্টেবল থাকবে, আশেপাশেই থাকবে এবং আমরা মনে করি যে আগামীতেও আমাদের এখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন হবে না। আমরা বাজেট ভিত্তিক এক্সচেঞ্জটা চালু রাখতে পারবো, এই প্রত্যাশা আমাদের আছে। সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার থেকে যে আমরা এক্সচেঞ্জটাকে বাজার ভিত্তিক করবো এবং ব্যাংকারদেরকে আমরা জানিয়ে দিয়েছি সেটা। ডলারের রেটে দুই একটি কোম্পানি অস্থিরতার সৃষ্টি করতে পারে, তাই এ নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন গভর্নর। আমরা ইন্টারভেনশন করার জন্য প্রস্তুত আছি যদি প্রয়োজন হয়, কিন্তু আমি আশা করি কোনো ইন্টারভেনশনের প্রয়োজন হবে না। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। যদি কোনো পেমেন্টস আসে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় হবে আগামী 1 জুন। রায়ে জামাতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, জামাতে নিবন্ধন বাতিলের মধ্য দিয়ে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল। নির্বাচন কমিশন যেন দাঁড়িপাল্লার প্রতীক ফিরিয়ে দেয়, এ বিষয়ে আপিল বিভাগ রায় পর্যবেক্ষণ দেবে বলে আশা প্রকাশ করেন জামাতের এই আইনজীবী। জামাত ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করেছে। জামাত ইসলামীকে দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেয় হাইকোর্ট। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ PLC বাজারে নিয়ে এসেছে নিডো 5+, যা স্কুলগামী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। 12 মে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নিডো 5+-এর মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো র্যাঙ্গলি। তিনি গর্ব করে বলেছেন, নেসলের মতো সুপরিচিত বহুজাতিক কোম্পানির উৎপত্তি সুইজারল্যান্ডে হয়েছে। নেসলে এবং অন্যান্য সুইস কোম্পানিগুলো হাজারো মানুষের কর্মসংস্থানের পাশাপাশি উন্নত মানের পণ্য এবং পরিষেবা দিয়ে যাচ্ছে। বিশ্বের 1 নম্বর মিল্ক ব্র্যান্ড নিডোর আছে সুইস ঐতিহ্য এবং 80 বছরেরও বেশি পুষ্টি বিষয়ক অভিজ্ঞতা। স্কুলগামী শিশুদের জন্য সঠিক পুষ্টি যখন অভিভাবকদের জন্য উদ্বেগের, তখন নেসলে বাংলাদেশ নিয়ে এসেছে নিডো 5+। এটি শিশুর জ্ঞানের বিকাশ, দৃষ্টি এবং শক্তির জন্য গুরুত্বপূর্ণ 20টি ভিটামিন এবং খনিজ দিয়ে বিশেষভাবে তৈরি। 31 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি, যার সঙ্গে জড়িত অন্তত 20,000 পরিবার। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির 12তম সমাবর্তন সম্পন্ন হয়েছে। বিকালে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই সমাবর্তন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আইনুন নিশাত, আহসানুল্লাহ ইউনিভার্সিটি চেয়ারম্যান প্রফেসর ডক্টর গোলাম রহমান ও উপাচার্য প্রফেসর ডক্টর আশরাফুল হক সহ বিশিষ্ট নাগরিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান
বলেছেন, দ্রুত গণতন্ত্রে ফিরতে পারলেই জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি একথা বলেন। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের প্রতিনিধি দল। এ সময় তারা বলেন, আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে আরব আমিরাত। মিয়ানমারের আরাকানে জান্তা বাহিনীর নির্যাতনের শিকার বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার পরিচয় দিয়েছে তা বিশ্বে নজিরবিহীন। দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৩ নং ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধি দল এসব বলেন। সেমিস্টার বাংলা গানের উৎসব হয়েছে প্রাইম ইউনিভার্সিটিতে। বাংলা বিভাগের আয়োজনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুর রহমান। সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রকিবুল হাসান। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী শফি মণ্ডল, মুখলিসুর রহমান মিন্টু, মিলন মাহমুদ, সরকার আমিরুল ইসলাম ও শান্তনা মণ্ডল সহ বাংলা বিভাগের শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডক্টর ইউনুসকে ডিলিট ডিগ্রি প্রদান, বললেন পৃথিবীর ভবিষ্যৎ মানুষের হাতে, ছাত্র সমাজে ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়। দুদকের মামলায় সাজার বিরুদ্ধে ডাক্তার জুবাইদার আপিল শুনানির জন্য গ্রহণ, জামিন দিয়েছে হাইকোর্ট। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ করছে দুদক, জানালেন চেয়ারম্যান। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর বিক্ষোভ, কাল অবস্থান কর্মসূচির ঘোষণা। আইএমএফ এর ঋণ পেতে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক। জুন মাসের মধ্যে ঋণ পাওয়া যাবে জানিয়েছেন গভর্নর। দর্শক, ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।